ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অবস্থিত একটি ছোট্ট দেশ হলো শ্রীলঙ্কা। এটি এমন একটি জায়গা যেখানে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক এবং বিভিন্ন বিশ্বস্বার্থের জন্য সুপরিচিত। শ্রীলঙ্কার সবচেয়ে চিত্তাকর্ষক জায়গাগুলির মধ্যে একটি জায়গা হলো সিগিরিয়া, যে জায়গাটিকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলে মনে করা হয়। সিগিরিয়াতে একটি পুরানো শহরও আছে, যা শ্রীলঙ্কার মাটোলা জেলার ডাম্বুলা শহরের 650 ফুট উঁচুতে এক শিলাপাথরের উপর অবস্থিত। এই স্থানটি প্রত্যেক দিন প্রায় 1000 মানুষজনকে আকর্ষণ করে। 1942 সাল থেকে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়। অনেকে বিশ্বাস করেন যে বৃত্তাকার এই শহরটি উঁচু পাহাড়ের উপর সমতল। কিভাবে এত সুনির্দিষ্ট কোণে পাহাড়টিকে কাটা হয়েছিল? আধুনিক প্রত্নতাত্ত্বিকরা মনে করেন সিগিরিয়ার শীর্ষে নির্মিত এই দুর্গটি প্রাচীনতম বসতি। এই জায়গাটির বেশিরভাগ অংশ জুড়ে প্রাসাদ এবং গ্রানাইট পাথর দিয়ে কারুকার্য করা। এগুলি কেশব নামের একজন রাজার নির্দেশে তৈরি করা হয়েছিল। তবে এই স্থানের কিছু মানুষজন বিশ্বাস করেন যে এই স্থানটি 1000 বছর আগে রাবণ নামের একজন প্রাচীন হিন্দু দেবতা স্থাপন করেছিলেন, যিনি অসুরদের বংশোদ্ভূত ছিলেন। তারা নাকি আকাশ থেকে নেমে এসেছিল এবং মানব সভ্যতায় কিছুদিন ধরে শাসন করেছিলেন। এটা কি আসলে সম্ভব? আজ আমরা সিগিরিয়াতে যা দেখছি তা কি রাবণের তৈরি ধ্বংসপ্রাপ্ত পাহাড়? যদি রামসেতুটি আসলে সত্যি হয়ে থাকে, তাহলে এই দুর্গের প্রচলিত গল্পটাও কি সত্যি, নাকি 5000 বছর আগে রাজা কেশবের নির্মিত দুর্গকে পরে হিন্দু দেবতারা ব্যবহার করেছিলেন? আসুন আমরা এই ভিডিওতে এই বিষয়টি জানার চেষ্টা করি। কারা নির্মাণ করেছিল এই পাহাড় শহর এবং কিভাবে এই কঠিন জায়গাটিতে দুর্গ নির্মাণ করা হয়। সিগিরিয়া শহরের আশেপাশের অঞ্চলটি দেখে মনে হয় প্রায় 5000 বছর আগে মেসোলিথিক যুগের মানুষেরা এখানে বাস করতেন। বর্তমান যুগের আগে গত কয়েক শতাব্দী ধরে বৌদ্ধ ভিক্ষুকরা এই এলাকার বিভিন্ন পাথরের আশ্রয় কেন্দ্র এবং গুহা ব্যবহার করত বলে প্রমাণ পাওয়া যায়। কিছু কিছু বৌদ্ধ ভিক্ষুকরা বিশ্বাস করেন যে এই স্থানটি প্রথম ব্যবহার করেছিলেন 5ম শতাব্দীর শেষের দিকে। তখন রাজা কেশব শাসন করতেন। কেশব 473 থেকে 495 পর্যন্ত শ্রীলঙ্কার রাজা ছিলেন। তবে এর আগে তিনি তার ভাইয়ের কাছ থেকে সিংহাসন দখল করার জন্য তার বাবাকে হত্যা করেন। তার জীবনী থেকে জানা যায় তার বাবাকে হত্যা করার পর তিনি এই সিগিরিয়ার আশেপাশে চলে আসেন। সেখানে তিনি মেগালিথিক পাথরের উপর একটি দুর্গ নির্মাণ করেন। তিনি বিশ্বাস করতেন যে তার ভাইয়ের সেনাবাহিনীরা এই দুর্গে পৌঁছাতে পারবে না। তবে লড়াই শেষ হওয়ার পর কেশবের সৈন্যবাহিনীরা যুদ্ধে পরাজিত হয় এবং আক্রমণকারী সৈন্যবাহিনীদের হাতে বন্দী হওয়ার আগে রাজা কেশব আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পর তার ভাই মুঘলানা বৌদ্ধ ভিক্ষুকদেরকে সিগিরিয়াতে জায়গা দেয়, যেখানে 14 শতক পর্যন্ত একটি বৌদ্ধ ভিক্ষুকদের মঠ ছিল। এরপর সিগিরিয়ার এই শহরটি 15 শতকের মধ্যে একটি সময়ে বসতিহীন হয়ে পড়ে। এরপর পশ্চিমারা এই জায়গাটি প্রথম আবিষ্কার করেছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীর একজন মেজর জনাথন ফোক্স ঘোড়ার পিঠে চড়ে এই জায়গায় এসেছিলেন এবং তখন তিনি সিগিরিয়ার প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার করার জন্য এগিয়ে যান। এরপর বিভিন্ন পশ্চিম দিকের মানুষজনরা পরবর্তী বছরগুলিতে এই অঞ্চলের ছোট ছোট খনন কার্য সম্পাদন করেন এবং তারা যা পেয়েছিলেন তাতে তারা বিস্মিত হয়েছিলেন। সিগিরিয়াতে তারা উন্নত প্রকৌশলের কিছু লক্ষণ খুঁজে পান। এই পুরানো শহরটিতে নগর পরিকল্পনার সেরা সংরক্ষিত উদ্যান হয়েছিল, যার মধ্যে ছিল স্থানটির অবস্থানগত কৌশল এবং প্রযুক্তি, যা দেখে মনে হয় যে সময়ের থেকে এই শহরটি অনেক বেশি উন্নত ছিল। শহরটির লেআউট ছিল প্রতিসম এবং অসমানুতিক, যা দেখে মনে হয় নির্মাণকারীরা ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করেছিল। এই পরিবেশের উপর ভিত্তি করে এই স্থানের বিভিন্ন কাঠামোগুলি খুঁজে পাওয়া যায়, যার উদ্দেশ্য প্রত্নতাত্ত্বিকরা এখনও জানতে পারেননি। সুতরাং সাধারণভাবে এই দুর্গবাড়ি, প্রাসাদ এবং বাগানবিলাস বহুল ছিল। এর কিছু অংশ দেখে মনে হয় এগুলি মেসো আমেরিকার সময়কার ছিল, যার বৈশিষ্ট্য অনেকটা পিরামিডের আকৃতির ছিল। এই শহরের পশ্চিম দিকে আরেকটি পার্ক আছে, যেখানে আমরা একটি প্রাচীন কৌশলের নিদর্শন খুঁজে পাই। এখানে একটি বড় উদ্যান আছে। উদ্যানটিতে আধুনিক হাইড্রোলিক সিস্টেম সহ বিভিন্ন জল ধরে রাখার অনেক কাঠামো আছে, যা উদ্যানটিতে জল সরবরাহ করে। এগুলির নানান রকম নকশায় খাল, হ্রদ, খাদ, এমনকি জলের পাম্পও আছে, যা প্রমাণ করা যায় এগুলি গভীর পরিকল্পনার মাধ্যমে তৈরি করা হয়েছিল। এই জলবায়ু সিস্টেমগুলির মধ্যে কিছু কিছু এই অঞ্চলের জল সরবরাহ করে। এমনকি আজও এক শিলাপাথরের উপরে পাওয়া অনেকগুলি স্থাপনা মাটির ইট দিয়ে তৈরি, যা প্রত্নতাত্ত্বিকদের বিভ্রান্ত করে, কারণ তারা ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না যে কিভাবে প্রাচীন নির্মাতারা পাথরের উঁচুতে আনুমানিক 3 মিলিয়ন ইট তুলেছিল, কারণ মাটি থেকে এই উঁচুতে কোনো সিঁড়ি ছিল না। বর্তমানে এই স্থানে উপস্থিত ধাতব সিঁড়িগুলি গত শতাব্দীতে নির্মিত হয়েছিল, যাতে পর্যটকরা এই স্থানটি ভালোভাবে পরিদর্শন করতে পারে। তবে এর আগে একটি সঠিক সিঁড়ি ছাড়া উপরে ওঠা বা ঘন জঙ্গলের উপর দিয়ে ইট বা উপকরণ
এই এক শিলা পাথরের উপর তোলা একটি অসম্ভব কাজ ছিল। যদিও এই ইঁটগুলি দেখে চিত্তাকর্ষক মনে হয়, তবে এই জায়গার সাদা মার্বেলগুলি আরও বেশি চিত্তাকর্ষক, যা দিয়ে এই স্থানে পথ এবং ওই প্রাসাদের ধাপগুলি তৈরি করা হয়েছিল। যেহেতু নির্মাণে ব্যবহৃত সাদা মার্বেল এই এলাকাতে স্থানীয় ছিল না এবং প্রত্নতাত্ত্বিকরা এখনও নিশ্চিত নন যে এই মার্বেলগুলি তারা কোথা থেকে পেয়েছিল। প্রতিটি মার্বেলগুলি অত্যন্ত ভারী এবং যেগুলির সংখ্যাতে কয়েক হাজার ছিল। তাহলে কিভাবে প্রাচীন নির্মাতারা কোনো সিঁড়ি ছাড়াই এক শিলাপাথরের উঁচুতে ভারী মার্বেলের ব্লক তুলেছিল? এর ফলে এই প্রাচীন শহরটি কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে প্রত্নতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে অনেক প্রশ্ন উঠে আসে। যেখানে বর্তমান ধাতব সিঁড়ি দিয়ে এই পাথরের উঁচুতে যেতে 2 ঘন্টা সময় লাগে, এই জায়গায় প্রাচীন নির্মাতারা কোনো পরিষ্কার রাস্তা ছাড়াই এত বড় বড় পাথর কিভাবে তুলেছিল? বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা বড় এবং অদ্ভুত ধরনের হাতিয়ারের চিহ্ন লক্ষ্য করেছেন, যা পাথরের গায়ে সরু চ্যালেঞ্জ তৈরি করে। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে এই চিহ্নগুলি প্রাচীনকালে খোদাই হয়েছিল, তবে মানুষের দাঁড়ানোর জন্য কোনো ঢাল না থাকায় পাথরের পাশে কিভাবে এগুলি খোদাই করা হয়েছিল তার কোনো উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই চূড়ার কাছাকাছি এক শিলাপাথরের গায়ে ফুটো করা গভীর এক বড় গর্ত দেখতে পাওয়া যায়, যা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। এই গর্তগুলিকে আদিম সরঞ্জাম দিয়ে কিভাবে তৈরি করা হয়েছিল? তাছাড়া ছিদ্র করা গর্তের কাছাকাছি আমরা অদ্ভুত খাতের কিছু চিহ্ন দেখতে পাই, যা এটিকে আরও রহস্যময় করে তুলেছে। ঠিক এর পাশে আরেকটি ফুটো করা গর্ত খুঁজে পাওয়া যায়, যা পাথরের খুব গভীরে চলে গিয়েছে। এই সমস্ত অদ্ভুত চিহ্নগুলি দেখে মনে হয় এগুলি কোনো ধরনের উন্নত মেশিন দিয়ে তৈরি করা হয়েছিল, যেখানে সেই সময় শিলা ড্রিল করা অসম্ভব ছিল। এই চিত্তাকর্ষক বৈশিষ্ট্যগুলি যেমন ইট, মার্বেল, এমনকি অস্বাভাবিক গর্ত ছাড়াও এই শহরে একটি বড় গ্রানাইট জলের ট্যাঙ্ক বা পুকুর দেখতে পাওয়া যায়, যে পুকুরটি অনেকগুলি গ্রানাইট পাথর খনন করে তৈরি করা হয়েছিল। কিন্তু আপনি পুকুরের কাছাকাছি গেলেই বুঝতে পারবেন যে আসলে এটি অত্যন্ত শক্ত গ্রানাইট শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল। এই বিশাল ট্যাঙ্কটি 90 ফুট লম্বা, 68 ফুট চওড়া এবং প্রায় 9 ফুট গভীর। অর্থাৎ এই পুকুর কাঠামোটি তৈরি করতে $3,500-এরও বেশি গ্রানাইট শিলা ব্যবহার করা হয়েছিল। এছাড়াও এই পুকুরের আশ্চর্যজনক ঘটনা হলো এটি কখনো শুকিয়ে যায় না। এমনকি শ্রীলঙ্কার অবিশ্বাস্য উষ্ণায়নের সময়ও পুকুরের মধ্যে সবসময় জল থাকে, যা আধুনিক প্রযুক্তির কাছেও একটি বিস্ময়কর। পুকুরটিতে পার্কোলেশনের মাধ্যমে জল সংগ্রহ করা বলে মনে করা হয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে জল আস্তে আস্তে একটি ফিল্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও পুকুরটির নিচে একটি জল নিষ্কাশন ব্যবস্থা আছে, যার ফলে শ্রীলঙ্কাতে অতি ভারী বৃষ্টি হলেও এই পুকুর কখনো উপচে পড়ে না। এই সমস্ত প্রকৌশল ব্যবস্থাগুলি সিগিরিয়ার এই শহর নির্মাণ সম্পর্কে অনেক উত্তরবিহীন প্রশ্নের জন্ম দেয়। গ্রানাইটের উপর বিভিন্ন অস্বাভাবিক চিহ্ন থেকে শুরু করে তাদের কাঠামো, সরঞ্জাম এবং প্রযুক্তি দেখে মনে হয় এগুলি 5000 বছরেরও আগের তৈরি। আশেপাশের এলাকার বাসিন্দারা কেবল এটি বিশ্বাস করেন না যে এটি কেবল একটি উন্নত সভ্যতার কাজ নয়, তবে সিগিরিয়ার এই শহর সম্পর্কে বিভিন্ন প্রচলিত কথা আছে যে এটি কেবল একটি উন্নত সভ্যতার কাজ নয়, বরং স্বর্গ থেকে নেমে আসা কারোর কাজ হতে পারে। আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি যে শহরটির উঁচুতে যাওয়ার জন্য কোনো সিঁড়ি ছিল না, তাই অনেক গবেষকেরা মনে করেন যে কোনো সিঁড়ি না থাকায় এই শহরের প্রাচীন নির্মাণকারীরা মাধ্যাকর্ষণ বিরোধী প্রযুক্তি বা উড়ন্ত যানের ব্যবহার করতে পারে। এই ধারণাগুলি আমরা করছি না, কারণ শ্রীলঙ্কার স্থানীয় বাসিন্দাদের কাছে এগুলি শোনা যায় এবং শোনা যায় সিগিরিয়ার এই শহরটি দেবতাদের দ্বারা তৈরি করা হয়েছিল। তারা এই স্থানে নেমে এসেছিল পৃথিবীতে এসে তারা সিগিরিয়াতে দেবতা কুবেরের বাসস্থানের জন্য তারা এই স্থানটি নির্মাণ করেন। কুবের হলো হিন্দু ধর্মের সম্পদের দেবতা। অন্যান্য স্থানীয় রাজাদের মতানুসারে জানা যায় সিগিরিয়ার শহরটি শ্রীলঙ্কার প্রাচীন দেবতা রাজা রাবণের প্রাসাদ। কিংবদন্তিরা বলেন যে এই বিশাল গ্রানাইট পুকুরটি ছিল রাবণের স্নানের জায়গা, সুতরাং তিনি নাকি এই প্রাচীনতম শহরটি তৈরি করেছিলেন। শ্রীলঙ্কা এবং ভারত থেকে সংগৃহীত প্রাচীন গ্রন্থ অনুসারে রাবণ একজন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেননি, বরং তার পূর্বপুরুষরা একটি শক্তিশালী বংশধর ছিল। এই গ্রন্থে আরও বলা হয়েছে রাবণ নাকি অসুর নামে পরিচিত একটি জাতির অন্তর্ভুক্ত ছিল, যাদের ভারতীয় গ্রন্থে অতিমানবীয় শক্তিশালী দেবতা হিসেবে বর্ণনা করা হয়, যিনি 1000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। অনেকে মনে করেন এটি পৌরাণিক কাহিনী নয়, বরং পৃথিবীতে আসা অন্যান্য দর্শনার্থীদের প্রাচীন ঐতিহাসিক বিবরণ। তাহলে এটি কি সম্ভব যে অসুররাই সিগিরিয়ার মূল নির্মাতা, যে নির্মাণকারীরা এই শহরটি নির্মাণ করতে এবং উপাদান উপরে তুলতে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিলেন? যুক্তিতর্কের বাইরে গিয়ে সিগিরিয়ার শহরটির আসল পরিচয় দেওয়া সত্যিই মুশকিল।
তো বন্ধুরা, আপনারা যদি সিগিরিয়াতে যান, গিয়ে লক্ষ্য করেন গেটের সামনে দুটি বিশাল খোদাই করা পাথর আছে। এখানকার বাসিন্দারা এগুলিকে সিংহের নখ বলে মনে করেন, কিন্তু সিংহের 4টি বড় নখের কিন্তু একটি ছোট থাকে। তবে সিগিরিয়াতে নখের সংখ্যা 3টি, যা অনেক লোকজনকে বিশ্বাস করাতে বাধ্য করে। তারা প্রতিপক্ষকে কিছু সরীসৃপ প্রাণীকে চিহ্নিত করতে চেয়েছিল, কারণ বেশিরভাগ প্রাচীন সরীসৃপের 3টি বড় আঙুল ছিল এবং এটি আমরা সিগিরিয়ার প্রবেশদ্বারে লক্ষ্য করে থাকি। কিছু স্থানীয়রা এই পাথরগুলিকে রাবণের পা বলে উল্লেখ করেছেন। আপনি সিগিরিয়ার এই শহর সম্পর্কে কি মনে করেন? এটি কি কোনোভাবেই আদিম মানুষের দ্বারা সরঞ্জাম নির্মিত কাজ হতে পারে, নাকি এটি রাবণের দ্বারা নির্মিত হতে পারে, যারা অসুরদের বংশ থেকে এসেছিল? এটি কি সত্যি যে সিগিরিয়া শহরটি সরীসৃপ দেবতার একটি উন্নত গোষ্ঠীর আবাসস্থল ছিল, যারা তাদের মানব প্রতিরূপের থেকে অনেক বেশি প্রযুক্তির অধিকারী ছিল? আর এই অসুরেরা কি আকাশ থেকে নেমে এসে মানুষের সাথে মিশেছে আর আমাদের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে? আপনার মনেও যদি এমন কোনো প্রশ্ন এসে থাকে আর তার উত্তর আপনার মনে এসে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।